বাংলাদেশের রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। এটা আসলে আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি বা বুঝি বা দেখি যে ঘটনাটা মাদারীপুরে বিএনপির প্রার্থীর যে নির্বাচনী প্রচারণায় সেখানে আওয়ামী লীগের প্রায় ২০ জন নেতা সেখানে উপস্থিত হন, উঠান বৈঠকে উপস্থিত হয়ে বক্তব্য দেন। বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান দিয়ে তারা দান শেষের পক্ষে ভোট চান। এই বিষয়টাই দর্শক আমরা আলোচনা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘ ১৭ বছর তাদের শাসনের অবসানের পর আমরা দেখতে পাচ্ছি বা দেখেছি যে বাংলাদেশে এমন কোনো ব্যক্তি, সে শিশু বা বয়স্ক বা বৃদ্ধা, আবাল বৃদ্ধা বনিতা যেই হোক না কেন, তারা যদি জয় বাংলা স্লোগান দেয় তাহলে তাদেরকে যদি ইন্ডিকেট করতে পারে, ধরতে পারে বা চিনতে পারে, তখন তাদের উপরে যেই অমানবিক নির্যাতন বা মব সন্ত্রাস নেমে আসে, সেই ঘটনা অহরহ বাংলাদেশে ঘটেছে। কিন্তু এর একটা ব্যতিক্রম আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম। আপনি যদি দেখেন, গেল ৩রা ফেব্রুয়ারি ২০২৬ এই যে মাদারীপুরের শিবচর উপজেলায় বা মাদারীপুর এক আসন শিবচরে, সেখানে এই শিবচর উপজেলাতে সেখানে বিএনপির প্রার্থী যিনি নাদিরা আক্তার, তার পক্ষে আওয়ামী লীগের প্রায় ২০ জন, মানে সাবেক পৌরসভার মেয়র সহ এরকম, মানে উপজেলার মানে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আর কি, তারা প্রচারণা চালিয়েছে এবং একটি উঠান বৈঠকে তারা সেখানে উপস্থিত হয়ে সেখানে বক্তব্য দিয়েছে। বক্তব্য দেওয়ার পরে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তারা বিএনপির প্রার্থী বা বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে ভোট চেয়েছেন। এখন এই বিষয়টা কেন্দ্র করে বা এই বিষয়টাকে কেন্দ্র করে রাজনৈতিক ময়দানে এখন রহস্য ঘেরা বা রহস্যের জাল বিস্তার করেছে। কেননা আপনারা জানেন, আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন। সেখানে অবস্থান করে তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন যে যেখানে নৌকা নেই সেখানে কোনো বোট নেই, বা নো বোট নো ভোট, এরকম একটা ক্যাম্পেইন তারা পরিচালনা করতেছে অনলাইনে। এটা আমরা দেখেছি। এখন এমনকি এই বিষয়টা নিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেখানেও তিনি এই ক্যাম্পেইন চালান। এখন যখন তারা এই নো ভোট নো ভোট এই ক্যাম্পেইন চালান, তখন তাদের যে নেতৃবৃন্দ, বিশেষ করে একটা উপজেলার নেতৃবৃন্দ কীভাবে অন্য একটা দলের বা এক সময়কার দুখুর প্রতিযোগী যেই দল, তাদের পক্ষে ভোট চায়, এটা নিয়ে আসলে অনেকের ভিতরে রহস্য। এখন এই বিষয়টাকে কেন্দ্র করে বা এই বিষয়টার উত্তর হিসেবে অনেক বিশেষজ্ঞগণ বা অনেক রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন যে যেই সমস্ত এলাকায় বা যেই সমস্ত স্থানগুলো আওয়ামী লীগের দুর্গ বা ঘাঁটি হিসেবে পরিচিত, ওই সমস্ত ঘাঁটিগুলোতে আওয়ামী লীগকে আসলে কৌশলী হতে হচ্ছে। তাই কৌশলী হয়ে আওয়ামী লীগ এখানে তাদের যে কার্যক্রম সেটা পরিচালনা করবে, অথবা আগামী যে ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচনের আগে বা নির্বাচনের পরে যাতে তাদের উপরে বড় ধরনের জুলুম বা বড় ধরনের কোনো সহিংস পরিস্থিতি সৃষ্টি না হয়, এই জন্য তারা নিজেদের সেফ রাখার জন্য এরকম কার্যক্রম পরিচালনা করছেন। এখন যেটাই হোক না কেন, এক সময়ের তুমুল প্রতিদ্বন্দ্বী, এক সময়ের তুমুল প্রতিযোগী তাদের জন্য ভোট চাওয়া আওয়ামী লীগের বড় পর্যায়ের নেতৃবৃন্দর, এটা আসলে আওয়ামী লীগের জন্য একটা আসনীয় সংকেত বা যেটা বলা হয় যে চিন্তার কারণ আছে বলে মনে হয়। আপনি যদি দেখেন, যেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রধান, মানে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, তিনি কলকাতাতে তিনি ভারতের দিল্লিতে অবস্থান করেছেন। দিল্লিতে অবস্থান করার পরে সেখানে তিনি তার যেই নেতাকর্মীগণ রয়েছেন ভারতে, তাদের সাথে যোগাযোগ প্রায়শই করে থাকেন। এখন আমরা সর্বশেষ যে বিষয়টা দেখলাম যে দ্য গার্ডিয়ানের যে নিবন্ধন প্রকাশিত হয়েছে গেল ২রা ফেব্রুয়ারি, সেই ২রা ফেব্রুয়ারির নিবন্ধনে আমরা এরকম তথ্য পেলাম যে সেখানে আওয়ামী লীগের বিশেষ করে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সাথে এখানে মানে কথা হয়েছে গার্ডিয়ানের। সেখানে তারা বলছে যে সাদ্দামের উদ্ধৃতি দিয়ে তারা বলছে যে শেখ হাসিনা সেখান থেকে বসে বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং বাংলাদেশের
ফিরে তিনি বীরের বেশে ফিরবেন, জনগণের ভালোবাসা বা সিক্ত ভালোবাসা নিয়ে ফিরবেন, এরকম কথা সাদ্দাম হোসেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে। এখন যেখানে আওয়ামী লীগ কৌশল নির্ধারণ করতে ব্যস্ত, যেখানে আওয়ামী লীগ এই যে আপনার রাষ্ট্র ক্ষমতায় বা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে ব্যস্ত, সেখানে তাদের নেতাকর্মীগণ এইভাবে প্রতিপক্ষ দলের জন্য ভোট চাওয়া বা তাদের পক্ষে কার্যক্রম পরিচালনা করা, এটা কে কীভাবে দেখেন হয়তো কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। কিন্তু আওয়ামী লীগের বিষয়ে আপনি দেখেন যে যে এখানে রাইটার্সের একজন প্রতিবেদক রয়েছেন, যিনি দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিবেদক মাইকেল গুগলম্যানের মতে যে আওয়ামী লীগকে আসলে বাদ দেওয়া যাবে না বা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে বেশি দিন দমিয়ে রাখা যাবে না, কেননা আওয়ামী লীগের সাথে জনগণের তৃণমূল মানুষের যেই সংযোগ রয়েছে, এই সংযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে অবশ্যই ফিরে আসতে হবে বা আওয়ামী লীগ অবশ্যই ফিরে আসবে। সুতরাং এই নিষেধাজ্ঞা এটা অস্থায়ী, এটা বেশি দিন কার্যকর হবে না। হয়তোবা নতুন একটা সরকার যদি বাংলাদেশে আসে, নতুন একটা সরকার যদি গঠিত হয়, তারপরে হয়তো আওয়ামী লীগ তাদের কার্যক্রম শুরু করবে, এরকমই ইঙ্গিত ওই গুগলম্যানের সেই প্রতিবেদনে দেওয়া হয়েছে। এখন এই অবস্থা, এখন আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনের পরে হয়তো বা আওয়ামী লীগ তাদের কৌশল নির্ধারণ করে বাংলাদেশের রাজনীতিতে ফেরার চিন্তা ভাবনা করতে পারে। এই ক্ষেত্রে হয়তো নির্ভর করবে এই যে দলের যে সমস্ত নেতাকর্মীগণ বিএনপির পক্ষে প্রচারণা চালাচ্ছেন, এইখানে হয়তো বা ওই যে হানা ভোটের বিষয়টা জড়িত থাকতে পারে, যে হানার ভোটে এখানে নাকে জয়যুক্ত করে আনার জন্য বিএনপি এবং আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে হয়তো বা গোপনে কাজ করতে পারে। সেখানে তারা এই যে 72-এর যে আমাদের মূল সংবিধান রয়েছে, ওই সংবিধানকে তারা কার্যকর করার জন্য, ওই সংবিধানকে তারা মানে ওই সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করার জন্য তারা হয়তোবা যৌথভাবে এই না ভোটের পক্ষে প্রচারণা চালাবে, তবে সেটা গোপনে, এবং এমনকি ব্যালটের মাধ্যমে তারা এর জবাব দিয়ে দিতে পারে। এখন যেটা হোক না কেন, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের যে প্রেক্ষাপটে আওয়ামী লীগের যে ভোটারগণ রয়েছেন, সেই ভোটারগণকে টানার জন্য একদিকে বিএনপি যেমন হন্য হয়ে রয়েছে, অন্যদিকে জামাতও কিন্তু কম যায় না। এখন জামাত এবং বিএনপি উভয়ই আওয়ামী লীগের ভোটারদেরকে এখন আর নিজেদের কি গণিমতের মাল হিসেবে মনে করতেছে। এখন গণিমতের মাল যুদ্ধে যারা জয়ী হয় তারাই আসলে নিতে চেষ্টা করে। আপনি যদি দেখেন 5ই আগস্টকে একটা সাধারণ একটা যুদ্ধের সাথে তুলনা করলে, যেহেতু আওয়ামী লীগ সেখানে পরাজিত হয়েছে, আওয়ামী লীগ সেখানে কৌশল নির্ধারণ করতে ব্যর্থ হয়েছে, সুতরাং আওয়ামী লীগ এখানে আপনার যে পরাজিত হয়েছে এটা বলা যায়। সুতরাং আওয়ামী লীগ পরাজিত হওয়ার পরে বিজয়ী পক্ষ হিসেবে আপনি কাদেরকে ধরবেন? বিএনপি, জামাত, এনসিপি ইত্যাদি ইত্যাদি। এখন এনসিপি, শিশু দল, এদেরকে বাদের ভিতরে রাখেন। এখন বড় দুইটা দল হিসেবে আপনি বিএনপি এবং জামাতকে রাখতে পারেন। এখন বিএনপি এবং জামাত এই দুইটার ভিতরে আপনি এই যে যারা শক্তিতে বা সামর্থ্যে আপনার আওয়ামী লীগ লোকদেরকে বেশি সহায়তা দিতে পারবে বা বেশি শেল্টার দিতে পারবে, তারাই হয়তো এই আওয়ামী লীগ সমর্থনের ভোটগুলো পেতে পারে। কিন্তু যদি আওয়ামী লীগের পক্ষ থেকে যে নো ভোট যে ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে, ওই ক্যাম্পেইনে যদি সাড়া দিয়ে আওয়ামী লীগের তৃণমূল জনগণ বা তৃণমূল কর্মীগণ যদি ভোট দিতে না যান, তাহলে এই যে বিএনপি এবং জামাতের যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, যে আপনারা যদি আমাদেরকে ভোট দেন, আপনাদেরকে আমরা কথা দিচ্ছি আপনাদের সাথে জুলুম করা হবে না, এরকম কথা কিন্তু আমরা জামাতের পক্ষ থেকে দেখেছি। আবার অন্যান্য দলও এরকম বক্তব্য দেয়, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম সাহেব বা রুহুল কবির রিজভী সাহেব, তাদের বক্তব্যগুলো আমরা দেখি প্রায়শই। এখন এই সমস্ত বক্তব্যগুলো যদি আমরা দেখি, অর্থাৎ আওয়ামী লীগের ভোটকে টানার জন্য আওয়ামী লীগের সকল অপকর্ম বা সকল কিছু ভুলে গিয়ে এখন আওয়ামী লীগের ভোট তাদের দরকার সকল পক্ষেরই। এখানে বিএনপিও যেরকম আওয়ামী লীগের ভোট দরকার হচ্ছে, এখানে জামাতেরও আওয়ামী লীগের ভোট দরকার হচ্ছে, এনসিপি কম যায় কেন, এনসিপিরও দরকার হচ্ছে। সুতরাং সবাই সবার মতো করে প্রতিশ্রুতি দিচ্ছে যে আওয়ামী লীগের প্রতি জুলুম করা হবে না, আওয়ামী লীগের সাথে অন্যায় করা হবে না, আওয়ামী লীগের সাথে ইত্যাদি ইত্যাদি কিছু করা হবে না। সুতরাং আওয়ামী লীগের যারা ভোট দিবে তারা হয়তো এই প্রতিশ্রুতি অনুযায়ী রক্ষা পেলেও পেতে পারে। কিন্তু যদি এখানে আওয়ামী লীগের যেই সমস্ত পক্ষগণ এখানে ভোট দিতে না গেলে, তাহলে তাদের প্রতি জুলুম হবে, এটা বোঝা যায়, দেখা যায়। কেননা আপনি দেখবেন যে আওয়ামী লীগের যারা এই যে বর্তমানে কৌশলী হয়ে এখানে চলাফেরা করছে বা কৌশলী হয়ে নির্বাচনী মাঠে তারা বিচরণ করছে, এখন এই কৌশলী হয়ে যারা নির্বাচনী মাঠে বিচরণ করছে, তারা এখানে
এই যে তাদের সমর্থক গোষ্ঠী যারা রয়েছে তাদেরকে এখানে ইনক্লুড করতে চাচ্ছে, যাতে 5ই আগস্টের 12ই ফেব্রুয়ারির পরে যাতে তাদের উপরে কোনো জুলুম নির্যাতনগুলো না হয়, তারা যাতে সক্রিয়ভাবে থাকতে পারে। তারা তখন বলতে পারবে যে দেখো আমরা তো তোমাদের পক্ষে ভোট দিয়েছি, তোমাদের পক্ষে সাপোর্ট করেছি, সুতরাং আমরা আমাদের মতো থাকি। তখন তারা হয়তোবা পরবর্তীতে নিজেদের কার্যক্রম অর্থাৎ নিজেদের যে সাংগঠনিক কার্যক্রম, যেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম হয়তোবা তারা সেটা করতে পারে বা করার জন্য চেষ্টা করতে পারে। আর এখানে গার্ডিয়ানের যে প্রতিবেদন সেখানে রয়েছে, এখানে ওই গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী সেখানে অর্থাৎ কলকাতাতে আওয়ামী লীগের প্রায় 600 নেতাকর্মী উপস্থিত রয়েছেন। এই 600 নেতাকর্মীর ভিতরে আপনার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, তারপর হচ্ছে গিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাউদ্দিন নাসিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ এরকম শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এখন এই যে যারা কলকাতাতে উপস্থিত রয়েছেন তারা প্রায়শই তাদেরকে শেখ হাসিনা কাউকে কাউকে ডেকে দিল্লিতে নিয়ে যান, তারপর তাদের সাথে সাক্ষাৎ করেন, কথা বলেন এবং দলের তৃণমূল নেতাদের সাথে আলোচনা করতে চেষ্টা করেন বা বিভিন্ন ওয়েতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে কথা বলতে চেষ্টা করেন। তারপরে সেখান থেকে তারা বাংলাদেশে ফেরার বিভিন্ন কৌশল নির্ধারণ করেন বা অনেক সময় অনেক আলোচনা করেন। এই সমস্ত বিষয়গুলোই সেখানে আলোচিত হয় বলে সাদ্দাম হোসেনের উদ্ধৃতি দিয়ে সেখানে জানা হয়েছে। এখন এই যে আওয়ামী লীগের যে ভোটার, এই ভোটার কি এখন বিএনপির দিকে যাবে নাকি জামাতের দিকে যাবে নাকি এনসিপির ঘাড়ে যাবে? এনসিপি তো এখন জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে গেছে, এখন তাই এনসিপির বিষয়টা আলাদাভাবেই রাখা উচিত। সুতরাং বিএনপি এবং জামাতের দিকে কে পাবে বলে মনে করেন দর্শক? আপনি সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং আমাদের ভিডিওটা আপনি দেখতে পারেন, ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং যাতে আপনার বন্ধুরা দেখতে পারে। আর আমাদের যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম টিকটকে এ নিয়ে তো দেখতে পারেন। আল্লাহ হাফেজ।